বন্ধুরা, আজকে সন্ধেবেলা থেকেই একটি ব্রেকিং নিউজ সামনে আসতে শুরু করেছে এবং যা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সত্যিই কি এর গহীনে কোনো বড়সড় ষড়যন্ত্রের ছক রয়েছে? বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে রাত্রে কিন্তু পশ্চিমবঙ্গে পা রাখছেন এবং আগামীকাল সকাল থেকে তিনটি জনসভা করার তার কথা আছে। তার প্রাক্কালই এমন ঘটনা কিন্তু রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। একদিকে যেরকম কথা উঠছে এটা কি প্রধানমন্ত্রীকে ফাঁসানোর কোনো চক্রান্ত? অন্যদিকে কথা উঠছে যে এর দায় কি স্বয়ং প্রধানমন্ত্রীও এড়াতে পারেন? এর পিছনে কি কোনো রকম কোনো অগ্রিম কোনো ব্যবস্থা নেওয়ার যদি জায়গা থাকতো, সেটা যদি তিনি করতেন, তাহলে কি আজকে এই জায়গাটা তৈরি হতো? সেই প্রশ্নটাও কিন্তু মাথাচাড়া দিতে শুরু করেছে। কোন প্রসঙ্গে কথা বলছি? কথা বলছি আজকের রাজভবন সূত্রে এক ভয়ঙ্কর অভিযোগ নিয়ে। রাজভবনের এক অস্থায়ী কর্মী ২০১৯ সাল থেকে তিনি রাজভবনে কাজ করছেন এবং রাজভবনের হোস্টেলেই থাকতেন। এই রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি যে পিস রুম খুলেছিলেন রাজভবনে, সেইখানকার অস্থায়ী কর্মী, তিনি সরাসরি অভিযোগ নিয়ে এসেছেন শ্লীলতাহানির। এবং কার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন জানেন? স্বয়ং রাজ্যপালের বিরুদ্ধে। এই ভয়ঙ্কর অভিযোগ নিয়ে ইতিমধ্যেই পুলিশ মহলে নাড়াচাড়া শুরু হয়ে গেছে, প্রাথমিক তদন্ত শুরু হয়ে গেছে এবং সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো ঝড় উঠেছে। কিন্তু এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দায় বা দায়িত্ব কোথা থেকে আসছে, আর কিভাবেই বা তাকে ফাঁসানোর চক্রান্ত বলে এই অভিযোগটা উঠছে, তার সমস্ত কিছু ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজ সন্ধ্যের দিকেই এই ব্রেকিং নিউজ কিন্তু টিভির পর্দায় ভাসতে শুরু করে। মোদি পৌঁছানোর ঠিক আগে রাজ্যপাল বোসের বিরুদ্ধে পুলিশে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবন কর্মী। এখন যেটুকুনি জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ইনি ওই রাজভবনে রাজ্যপাল যে পিস রুম খুলেছিলেন বিভিন্ন সময়ে রাজ্যের যে অশান্তির কারণ, সেই সমস্ত বিষয় নিয়ে যে পিস রুম খোলা হয়েছিল, সেই পিস রুম সংক্রান্ত কাজ করতেন অভিযোগ করেনি। এবং তিনি ২০১৯ সাল থেকে কাজ করছেন। আপনারা জানেন রাজ্যপাল কিন্তু রাজ্যে ছিলেন না, তিনি তার নিজের দেশ যেখানে সেই কেরালা, সেখানে তিনি গিয়েছিলেন। তিনি আজকেই সেখান থেকে ফেরত এসছেন এবং আজকে কিংবা গতকাল, এই জায়গাটা এখনও কনফার্ম নয়, খুব সম্ভবত গতকাল রাত্রেও হতে পারে। তো তারপরই আজকে হঠাৎ করে রাজভবনের যে পুলিশ আছে, সেই পুলিশের কাছে এই অভিযোগকারিণী অভিযোগ করেন যে তার শ্লীলতাহানি হয়েছে, এক নয় একাধিকবার হয়েছে। এবং এবং সেই জায়গা থেকে যিনি এই কাজটি করেছেন, তিনি হলেন স্বয়ং এই রাজ্যের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। এখন এখানেই প্রথম প্রশ্নটা উঠতে শুরু করেছে যে একাধিকবার শ্লীলতাহানি হয়েছে, তাহলে সেই অভিযোগটা আজকে কেন জমা পড়ল? আগে কেন এই অভিযোগ হয়নি? বিশেষ করে যেখানে আজকে প্রধানমন্ত্রী আসছেন এবং রাত্রিবাস করবেন রাজভবনে, এমন একটা জানা যাচ্ছে, সেই জায়গা থেকেই এই অভিযোগটা আজকে কেন এলো? এখানে কি দুয়ে দুয়ে চারের কোনো ব্যাপার আছে? দেখুন, যে অভিযোগ হয়েছে সেই অভিযোগটা ভয়ঙ্কর এবং যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর। এখন কিভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, সেইটা বলার আগে কি ঘটনা ঘটেছে সেটা জানাই। এই অভিযোগকারিণী রাজভবনের যে পুলিশ দপ্তর রয়েছে সেখানে অভিযোগ করেন এবং তারপর তাকে হেয়ার স্ট্রিট থানায় পাঠানো হয়। সেখানে অভিযোগকারিণীকে নিয়ে যাওয়া হয় এবং তার বয়ান নেওয়া হয় এবং তারপর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। এখন আপনারা জানেন যে এই রাজ্যপাল বা রাষ্ট্রপতি, এই ধরনের যে পদগুলো রয়েছে, সেই পদগুলো কিন্তু সাংবিধানিক পদ এবং সেই পদের গরিমাকে রাখতে এই ধরনের কোনো তদন্ত বা কোনো কিছু তাদের বিরুদ্ধে সরাসরি করা যায় না। আর সেই জায়গা থেকে এই ধরনের অভিযোগ, তার ফলে একটা রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাপারটা কিভাবে এটা সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে? দেখুন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট এই কারণেই হয়ে যাচ্ছে, নিশ্চিতভাবে এটার একটা রাজনৈতিক জায়গা কিন্তু আগামীকাল থেকে তৈরি হবে। আজকে যদি প্রধানমন্ত্রী আসেন এবং এসে তিনি রাজভবনে স্টে করেন, তাহলে কাল থেকে এখানে যারা বিপক্ষ রয়েছেন তারা কিন্তু একটা কথাই বলতে শুরু করবেন যে যার বিরুদ্ধে এরকম শ্লীলতাহানির ভয়ঙ্কর অভিযোগ উঠছে, তার আতিথেয়তাতেই কিন্তু রাত্রিবাস করছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ এই শ্লীলতাহানিকারীর যিনি যিনি যে ব্যক্তি রয়েছেন, তিনি তাকে কার্যত প্রোটেক্ট করার চেষ্টা করছেন, বা এই রকম ভয়ঙ্কর অভিযোগ করার পর তা হওয়ার পরও তিনি এখানে রয়েছেন, তিনি বাংলা বিরোধী, বাংলা নারী শক্তি বিরোধী, এই জায়গাটা কিন্তু তুলে ধরার চেষ্টা করা হবে। আবার অন্যদিকে যদি প্রধানমন্ত্রী এসে সেখানে রাত্রিবাস না করে অন্য জায়গায় করেন, তখন আবার অন্য কথা বলা হবে। কি কথা বলা হবে? যে নিশ্চিতভাবে এরকম অভিযোগ উঠেছে এবং সেই জায়গার বাস্তবতা রয়েছে বলেই কিন্তু নিজের সঙ্গে তার যোগ রয়েছে, এই জায়গাটা এড়াতে প্রধানমন্ত্রী অন্য জায়গায় বাস করছেন।
কিন্তু যখন প্রধানমন্ত্রী বুঝতেই পারছেন যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনার জায়গা রয়েছে, তারপরও তাকে বাংলার রাজ্যপালের গদিতে কেন রেখে দেওয়া হয়েছে? বাংলা বিরোধী বিজেপি, বাংলা বিরোধী প্রধানমন্ত্রী, এই প্রচারটা ডেফিনিটভাবে হবে। আর এই জায়গাটাতেই কিন্তু ষড়যন্ত্রের ছক দেখছে সকলে। কিন্তু এর পাশাপাশি একটা ভয়ঙ্কর প্রশ্ন উঠে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা আজকে ঘটলো, তার ফলে অবভিয়াসলি প্রধানমন্ত্রী অস্বস্তিতে পড়বেন এবং রাজ্যপাল অস্বস্তিতে পড়বেন, এই জায়গাটা তো কার্যত নিশ্চিত হয়ে গেছে। কিন্তু যদি কেউ দোষী হয়, অবশ্যই করে তার বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রীর দায়টা কোথায় থাকছে? দেখুন, এর আগে এই রাজ্যের এক 3.5 বছরের জেল খাটা আসামি আছেন। তিনি ভয়ঙ্কর একটি অভিযোগ করেছিলেন তার এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি কোনো স্থান, কাল, পাত্র বা নাম বলেননি তিনি, কিন্তু যেটা তিনি ইঙ্গিত দিয়েছিলেন সেখান থেকে দুয়ে দুয়ে চার করে এই রাজ্যের সাংবিধানিক পদে কে আছেন সেই জায়গাটাই কিন্তু ইঙ্গিতবাহী হয়ে যাচ্ছিল। সেই অভিযোগে স্পষ্টভাবে বলা হয়েছিল যে এই ব্যক্তি, যিনি সাংবিধানিক পদ আঁকড়ে বা সাংবিধানিক যে সুরক্ষা কবচ আছে সেটা আঁকড়ে বসে রয়েছেন, অথচ দিল্লি বা কোনো একটা বিমানযাত্রার সময়ে তার বিরুদ্ধে কিন্তু এরকম শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। দিল্লিতে এই নিয়ে ব্যাপার পেন্ডিং আছে, কিন্তু সেই জায়গাটাকে তার সাংবিধানিক সুরক্ষা কবচের জন্য কিছুতেই এগোনো যাচ্ছে না। এই কথা যখন বলা হয়েছিল তখন কিন্তু সেটা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছিল। সবথেকে মজার ব্যাপার যেটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে যে যে ব্যক্তি এই অভিযোগটি করেছিলেন, সেই 3.5 বছরের জেল খাটা আসামি, এরপরই তাকে রাজভবনে ডেকে পাঠানো হয়, তার সঙ্গে চা পানের বৈঠক হয় এবং তারপর তার কিছু অনুষ্ঠানেও কিন্তু এই রাজ্যপালকে দেখা যায়। অথচ এই রাজ্যপাল যখন প্রথম এই রাজ্যে এসেছিলেন, তখন তখন তাকে হাতেখড়ি করানো হয়েছিল রাজ্য সরকারের তরফে, তখন তাকে নীল সাদা হাঁড়িতে রসগোল্লা পাঠানো হয়েছিল, অনেক কিছু আদিক্ষেতা হয়েছিল। পরবর্তীকালে এই রাজ্যপাল যখন কড়া পদক্ষেপ এই রাজ্য সরকারের বিরুদ্ধে নিতে শুরু করলেন, বা সোজা কথায় অভিভাবক হিসেবে রাজ্য সরকারের যে ভুল ত্রুটিগুলো আছে সেই জায়গাগুলো তিনি যখন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, তখন কিন্তু বারে বারেই তাকে পদ্মপাল বা এই ধরনের আক্রমণ করা হচ্ছিল। কিন্তু আমরা একটা অদ্ভুত জিনিস দেখছিলাম, যে রাজ্যপাল যেখানে পেনিট্রেট করার দরকার, যেভাবে এর পূর্ববর্তী রাজ্যপাল যিনি ছিলেন সেই জগদীপ ধনকর, তিনি যেভাবে রাজ্য সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন বারবার যে কোথায় ভুলটা হচ্ছে এবং এই ভুল তিনি কিছুতেই করতে দেবেন না ওই সাংবিধানিক পদে বসে, এবং তার ফলে রাজ্য সরকারের বেশ অস্বস্তি বাড়ছিল। সেই জায়গায় বর্তমান রাজ্যপালে দেখা যাচ্ছিল যেখানে পেনিট্রেট করার দরকার সেখানে তিনি করতে পারছিলেন না। সাধারণ জনগণ কিন্তু তার পদে বা তার তার যে জায়গাটা ছিল সেখানে তার যে কার্যাবলী সেটা নিয়ে কিন্তু খুশি ছিল না। অন্যদিকে বিভিন্ন সময়ে বিভিন্ন নন ইস্যুকে তিনি ইস্যু করেছেন, যার ফলে এই রাজ্যে ঘটে চলা একের পর এক যে জ্বলন্ত ইস্যুগুলো ছিল সেইগুলো কভার আপ হয়ে গেছে, অন্যদিকের ইস্যুটা নিয়ে বেশি মাতামাতি হয়েছে, যাতে আখেরে কাজের কাজ কিচ্ছু হয়নি। কিন্তু যে যে জায়গাগুলো বারবার অভিযোগগুলো উঠেছিল সেই জায়গাটায় যদি কেন্দ্র সরকার তখন কড়া পদক্ষেপ নিতেন এবং রাজ্যপালের যে ভূমিকা রয়েছে সেই জায়গাটা যদি আতশ কাজের তলায় থাকতো এবং তাকে যদি আজকে সরিয়ে দেওয়া হতো, তাহলে কি এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হতো? এই এই যে ঘটনা ঘটেছে সেটা আজকেই সামনে এসেছে। দেখুন, কারোর বিরুদ্ধে যদি এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, কোনো নারীর বিরুদ্ধে, কোনো মহিলার বিরুদ্ধে, আমরা সকলেই এই ভারতবাসীরা কিন্তু মহিলাদের মায়ের চোখে দেখি, দিদির চোখে দেখি এবং তাদের যথেষ্ট আমরা সম্মানের চোখে দেখি। আমরা আমরা দেবী শক্তির পূজা করি। কিন্তু সেই জায়গা থেকে যদি কারোর বিরুদ্ধে এরকম অন্যায় অত্যাচার হয়ে থাকে এবং সত্যিই কেউ সাংবিধানিক রক্ষা কবচ আঁকড়ে থেকে সেটা করে থাকেন, সেটা অন্যায় এবং তার তদন্ত হওয়া উচিত, তার বিচার হওয়া উচিত, আমরা সেটা অবশ্যই সমর্থন করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে টাইমিংটা নিয়ে। এটা বলা হচ্ছে যে শুধু আজকে হয়েছে তা নয়, একাধিকবার এই ঘটনা ঘটেছে। তাহলে আজকেই কেন এই অভিযোগটা তোলানো হলো, এবং সেটাও সন্ধ্যের পর, এমন একটা সময় যেখানে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসস্থান চেঞ্জ করাটা কিন্তু রীতিমতো চাপের হবে। কেননা প্রধানমন্ত্রী তিনি দেশের প্রধান ভরসার জায়গা, সুতরাং তার যে সুরক্ষা বলায় সেটা কিন্তু অনেক দিক থেকে অনেক কিছু মেজারমেন্ট নিয়ে তবে সেই জায়গাটা ঠিক করতে হয়। কেননা তার প্রাণের দাম কিন্তু সবথেকে বেশি। ভারতবর্ষটাকে তিনিই নেতৃত্ব দিচ্ছেন, ভারতবর্ষের প্রধান জায়গাটায় তিনি বসে রয়েছেন। ফলে শেষ মুহূর্তে এই ধরনের সিকিউরিটি চেঞ্জ কিন্তু রীতিমতো টাফ হয়ে যাবে। আবার এই ঘটনার ফলে তাহলে যদি প্রধানমন্ত্রী বেসিক্যালি তার এই ট্যুরটা, বাংলা সফরটা ক্যান্সেল করে দেন, তাহলে কিন্তু কালকে তিনটি জনসভা আছে সেগুলো কিন্তু ইম্প্যাক্টেড হবে, এবং যে 3টি জায়গায় জনসভা হওয়ার কথা আছে
সেখানে কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি। সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য, তার জনসভা, তার যে বার্তা মানুষের প্রতি, সেটা কিন্তু এই নির্বাচনের ফলাফল অনেকটাই চেঞ্জ করে দিতে পারে। আর তাই তাকে আটকাতেই কি এই ধরনের ঘটনা ঘটেছে? সেই জায়গাটা দেখুন, তদন্তের পরে সমস্তটা উঠে আসবে। কিন্তু এই ঘটনাকে সত্যিই কি অস্বীকার করা যায়? যারা বলছেন যে এখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেই জায়গাটায় কিন্তু তাদের ভাবনা চিন্তা ভুল আছে বলে অনেকেই মনে করছেন না। আবার এই যে জায়গাটা তৈরি হলো, সেই জায়গাটা আগে যখন এই ধরনের অভিযোগ উঠেছিল, সেই জায়গাটা কেন্দ্রীয় সরকার কেন খতিয়ে দেখলো না এবং সেই অনুযায়ী যে স্টেপ নেওয়ার দরকার, সেই স্টেপটা কেন নেওয়া হলো না? সেটা যদি হতো, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটার কি সুযোগ থাকতো? সেই প্রশ্নটাও কিন্তু উঠে যেতে শুরু করলো। ফলে ফলে একটা জায়গা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ঘটনা যদি আল্টিমেটলি ষড়যন্ত্র হয়, তাহলে যারাই সেই ষড়যন্ত্রের পিছনে আছেন তারা কিন্তু রাজনৈতিকভাবে হারের ভয় পাচ্ছেন, এবং প্রধানমন্ত্রী জনসভা হলে সেখানে যে তাদের রাজনৈতিক ফলাফল আরও খারাপ হবে, আরও হাতের বাইরে চলে যাবে সামগ্রিকভাবে রাজনৈতিক যে জায়গাটা রয়েছে সেটা বুঝেই কি এই জায়গাটা তৈরি হচ্ছে, সেই কন্ট্রোভার্সিও কিন্তু উঠে গেল। ফলে ফলে সব মিলিয়ে একটা যেন কোথাও গিয়ে খেলা ঘোরানোর চেষ্টা, সব যখন এক 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 করে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন ব্যাপারটাকে পুরো ঘেঁটে দিয়ে এমন একটা ইস্যু তুলে দাও, এমন একটা নন ইস্যুকে ইস্যু করে দাও, যে জায়গা থেকে পুরো ব্যাপারটায় যেন কেন্দ্রীয় শাসক দল যারা রয়েছে, প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, তারা সকলেই যেন ব্যাকফুটে পড়ে যায়। এমন কিছু ঘটছে না তো? সেই জায়গাটাও কিন্তু ভাবার দরকার রয়েছে। ফলে সব মিলিয়ে কি বলবেন এই ঘটনা নিয়ে? সত্যিই যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।